যাবৎকাল অন্তত 4th মের পরে অনেক আমরা একদিকে সংশোধন করার মতো কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখলাম, পাশাপাশি উন্নয়ন, চাবুকের গতিতে একের পর এক সরকারের ডিসিশন, আর তার সঙ্গে কিছু রং পরিবর্তন, দল পরিবর্তন বা জার্সি পরিবর্তনের চেষ্টা, তার একটা ছবি দেখতে পাওয়া গেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে নিঃশব্দে নিঃসারে যারা কাজ করে চলেছেন বহু বছর ধরে এবং এবারের নির্বাচনেও, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS, যারা মূলত সবসময় তারা বলেন যে তারা সমাজ গঠনের কাজ করে আসছেন এবং এক্ষেত্রেও নিঃসারে এই যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যে চেতনা তৈরি করা, যে চেতনার উন্মেষ, যে কোথাও বোধ ধারণা যে আসলে কোন জায়গায় আমরা রয়েছি, তা হয়তো শুধুমাত্র রাজনীতির বক্তব্য বা মঞ্চের ভাষণে হয়তো তা হতো না। নিঃসারে যে কাজটা এতদিন ধরে হয়ে গেল, সেই কাজের পর এই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে এই মুহূর্তে পরবর্তী কি ভাবনা চিন্তা রয়েছে জানার জন্য এই মুহূর্তে আমরা রয়েছি। আমার সঙ্গে যিনি রয়েছেন RSS এর পূর্ব ক্ষেত্রের প্রচার প্রমুখ জিষ্ণু বসু। জিষ্ণুদা, স্বাগত রিপাবলিক বাংলায়। একটু একটু করে তিল তিল করে বিন্দু বিন্দু করে, যেখানে কোথাও হয়তো ক্যামেরাও গিয়ে পৌঁছয় না, যেখানে অনেক লাইভ ক্যামেরা অ্যাকশন থাকে না, যেখানে প্রত্যেক মুহূর্তের বাইট দেওয়া নেওয়া হয় না, তার মধ্যেও কাজ করে চলেছেন আপনারা দীর্ঘদিন ধরে এবং সেটা বিপুল পরিমাণে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের চাওয়া পাওয়া বুঝে সেই মতো করে। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যখন মানুষজন বুঝতে পারছে যে আসলে RSSটা কি, তখন কি মনে হয় যে সামান্য হলেও একটুখানি একটা সাফল্য, এতদিন ধরে যে স্ট্রাগলটা হচ্ছিল সেই স্ট্রাগলটা কোথাও যেন একটা উদ্দেশ্য পেল, একটা যেন কোথাও দিশা পেল পশ্চিমবঙ্গের বুকে অন্তত? লড়াইটা তো বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই, সে লড়াইটা তো করতেই হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই সময় থেকে বাঙালি হিন্দুদের এখানে বেঁচে থাকতে পারবে কিনা সেই লড়াইটা শুরু হয়েছিল। তো সেই লড়াইটা তো করতেই হবে। তাতে সেখানে RSS এখনই থেমে যাচ্ছে না, রাজনৈতিক চলতে থাকবে, রাজনৈতিক চাওয়া পাওয়ার সঙ্গে সম্পর্কিতই নয়। সংঘ একটা সমাজ তৈরি করতে চায় যেই সমাজটা ভারতবর্ষকে পরম বৈভবশালী করে তুলবে, যে সমাজটা স্বামীজি যেমন বলতেন যে বিশ্বগুরু আসনে ভারতবর্ষকে নিয়ে যাবে। এত বছরের কাজ, সমাজ তৈরির কাজ, সেখানে কোনো সোশ্যাল মিডিয়া নেই, ফেসবুক নেই, ক্যামেরা নেই, এগুলো ছাড়াই আপনারা কাজ করে আসছিলেন। আজকে যখন দেখছেন যে সেই কলকাতাইয়া বাঙালিরাও জানতে চাইছেন, বুঝতে চাইছেন, ইনফ্যাক্ট যে কারণে আমরাও এই ডিসকাশনটা করছি ইলেকশনের পরে, কি এই RSS, কারা, কোথা থেকে এলো, কিভাবে কাজ করলো, এখন তাদেরও একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে যে আসলে তাদেরকে এতদিন ধরে ভুল বোঝানো হয়েছিল বা দূরে সরিয়ে রাখা হয়েছিল। এটা নিয়ে কি ভাবছেন? সমাজ জাগরিত হয়েছে, তাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ খুব সামান্য হয়তো কিছু ভূমিকা পালন করেছে। আসলে সমাজ জাগরিত হয়েছে, বাঙালি সমাজ ভারতবর্ষকে ভারতবর্ষের মতো করেই চেনে। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশ থেকে অন্য কোনো ভাষাভাষী মানুষকে দেখলে তারা বাঙালি বিরোধী বলে না। বঙ্কিমচন্দ্র বলতেন না, বন্দে মাতরম যখন লিখেছিলেন তখন তা সেই গান লেখার সময়, আনন্দমঠ লেখার সময় দেশমাতৃকার কথাই বলেছিলেন। তো তখনকার বাংলা তো এখনকার থেকে অনেক বড়। আমাদের জাতীয় সঙ্গীত যখন লিখেছিলেন রবীন্দ্রনাথ, তখন তো শুধুমাত্র বাংলা ভেবে লেখেননি, পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা সব রয়েছে সেখানে। এটাই বাংলা। আমার এখানেই প্রশ্ন যে তাহলে এই দূরত্ব বা এই ভুল বোঝানোর যে একটা প্রয়াস চিরন্তন, একটা দীর্ঘদিন ধরে একটা মগজ ধোলাইয়ের কাজ, আমি বলছি এই আরবান চত্বরকে কেন্দ্র করে, কারণ এখন রেজাল্ট বেরোনোর পর একটা অভাবনীয় বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে কোনো দল মত রং নির্বিশেষে 8 থেকে 80 সবাই এখন জানতে চাইছে RSS নিয়ে, সবাই এখন জানতে চাইছে সংঘ নিয়ে, কী করে কাজ হলো, কিভাবে কাজ হলো। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই এতদিন ধরে এই মগজ ধোলাইয়ের কাজটা চললো কিভাবে তাহলে? দেখুন, সংঘের সম্পর্কে কি স্বার্থে বিরূপ যারা বলতে চান তারা ভারতবর্ষকে মুছে দিতে চান, ভারতবর্ষকে ভুলিয়ে দিতে চান। এখনই যেটা বলছিলেন যে
কালচারাল মার্কসিজমের ক্রিটিক্যাল থিওরি, তাতে এই ক্রিটিক্যাল থিওরি রবীন্দ্রনাথকে বিবেকানন্দকে খণ্ডন করতে পারে না। আমরা কেন রবীন্দ্রনাথের উপনিষদের শিক্ষা, বিবেকানন্দের বেদান্তের কথা, সেইটা আজকের জন্য প্রাসঙ্গিক কেন, সেই যুক্তিবোধের কাছে কিন্তু কালচারাল মার্কসিজম পরাজিত হয়। ঠিক, মানে বাঙালিতে শিকড়ে ফিরে আসতে পারছে ফাইনালি। বাঙালিটা শিকড়ে ফিরে এসেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।